চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH বলাই চলে তিনি এলেন, দেখলেন, জয় করলেন বাংলার মানুষের মন। আপনারা সকলে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে গোটা রাজ্যের বাংলার মানুষের এক একটা সমস্যার কথা তুলে ধরলেন আর সেই সমস্যাগুলোর সমাধান বললেন। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এলেন এবং বাকি মানুষ টিভির পর্দায় বা ইন্টারনেটের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন। এসব তো হলো, এসব তো দেখালাম, এসব তো দেখলাম, কিন্তু এর পিছনে কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিনা জানি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা বিজেপির বাসের ওপর হামলা চালালো, পাথর মারলো, মারপিট হলো, তৃণমূল মারলো, বিজেপি প্রতিরোধ করলো, মার পাল্টা মার। প্রশ্ন উঠছে, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন তা 3 মাস আগে থেকে বলা ছিল। কেন কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশ তথা পুলিশ মন্ত্রী আজকের পরিস্থিতি সামলাতে পারলেন না? কেন রক্ত ঝরলো? আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গর্জন তথা বাংলার মানুষের গর্জন শুনে তৃণমূল কি নিজেদের বিসর্জন বুঝতে পেরেছে, তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আক্রমণ করছে? আজকের হাই ভোল্টেজ বিতর্কে যাওয়ার আগে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষের ভিড় ব্রিগেডে, আর সেই ভিড় দেখে বুক কাঁপছে রাজ্যের শাসক দলের। আর তারপরেই রাজ্যের দিকে দিকে বিজেপির ওপরে হামলা। শুধুমাত্র জেলায় জেলায় গুন্ডামি করে থেমে নেই, খাস কলকাতার গিরিশ পার্কেও বিজেপির বাসে হামলা। একের পর এক ইট ছোড়া হয় বাস লক্ষ্য করে। ইটের আঘাতে আক্রান্ত তমগ্ন ঘোষ সহ একাধিক বিজেপি নেতা। আর বিজেপি শিবিরও সেই গুন্ডাগিরির জবাব দিয়েছে। ইট ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে, যারা শুধুমাত্র ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছিলেন প্রধানমন্ত্রীর যে জনসভা সেই সভায় যোগদান করার জন্য, কিন্তু সেই মুহূর্তে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে তাদের বাসে ভাঙচুর চালানো হয়, ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয়। মাত্রই আমাদের দিকে একদম তেরে ইট বৃষ্টি শুরু হলো, তারপরেই তো আমরা সব একে একে সব ইনজিওর্ড হলাম। পুলিশ নিষ্ক্রিয়, ছেড়ে দিন, পুলিশ পালিয়ে গেল। ব্রিগেডের সভা থেকে রাজ্যে বেলাগাম হিংসা এবং হিংসার সঙ্গে রাজ্যের শাসক যোগকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে অপমানিত হন, তার নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা হয়। আর দেশের প্রধানমন্ত্রী যখন রাজ্যে আসেন, তার বক্তব্য শুনতে আসাদের মার খেতে হয়, বাধা দেওয়া হয়। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলাকে কার্যত তলানিতে পাঠিয়েছেন। বাংলায় আজ নারী পুরুষ শিশু কেউই সুরক্ষিত নয়। 26শে বাংলার মসনদে পরিবর্তনই কি ফিরবে বাংলায় সুদিন? রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সমস্যার সমাধানের কথা বলছেন। তিনি তো বলছেন আর ধর্ষণ হবে না বাংলায়, তিনি বলছেন আর দুর্নীতি হবে না, তিনি বলছেন আর গুন্ডামি হবে না। তাহলে তার কথায় সমস্যা কাদের? সমস্যা কাদের দেখবেন কিশোর অগ্নিবাণে এই ছবিগুলো স্পষ্ট করবে সমস্যা কাদের, স্পষ্ট করবে কারা আটকাতে চেয়েছিল এই সভা। এই ছবি গিরিশ পার্কে আমরা দেখিয়েছি আগে, আমি আবারও দেখাচ্ছি, তার কারণ এটা স্পষ্ট হওয়া প্রয়োজন যে দেওয়ালে পিঠ থেকে গেলে গুন্ডামি ছাড়া আর কোনো পথ থাকে না। দেখুন কিভাবে পাথর মারা হচ্ছে, পাথর ছোড়া হচ্ছে,
এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে স্পষ্ট হচ্ছে ভয় পেয়েছে তৃণমূল। কিন্তু উল্টো দিকে দেখাবো পরের ছবিটা এই জনজোয়ার, এই লক্ষ লক্ষ মানুষ, এই জনজোয়ার এবং মানুষের ঢল বুঝিয়ে দিচ্ছে যতই পাথর মারা হোক, যতই ইট মারা হোক, যতই লাঠি মারা হোক, আজ মানুষের বাঁধ, মানুষের জনজোয়ার বাঁধ দিয়ে থামিয়ে রাখা যায়নি। প্রশ্ন উঠছে এই মানুষের জনজোয়ারে কারা বাঁধ দিতে চেয়েছিল? কারা চেয়েছিল যে মানুষ না আসুক? কারা চেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আজ বাগড়া হোক, আজ বাধা হোক? তৃণমূল কংগ্রেসের গুন্ডারা স্পষ্ট করলো আসলে তৃণমূলের উচ্চ নেতৃত্বের কি ইন্টেনশন, কারণ সেই দলে তো সবটাই নাকি অনুপ্রেরণায় হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার, তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউন্টডাউন ঘোষণা করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন বাংলায় পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমি শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গুন্ডামি নিয়ে কি বললেন, কিভাবে তিনি রিয়্যাক্ট করলেন, দেখুন। अपनी कुर्सी जाते हुए देखकर यहां की निर्मम सरकार बौखला गई है। साथियों, आज भी इस विशाल सभा को रोकने के लिए निर्मम सरकार ने सारे हथियार निकाल लिए। आप लोगों को आने से रोकने के लिए ब्रिज बंद करवा दिए, गाड़ियां रुकवा दी, ट्रैफिक जैम करवाया, भाजपा के झंडे उखड़वा दिए, पोस्टर फड़वा दिए। लेकिन निर्मम सरकार, साफ साफ देख लो, आज के जन सैलाब को रोक नहीं पाई हो। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বাংলার মানুষকে গ্যারেন্টি দিলেন। আমি অগ্নিবাণ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর আরো একটা বক্তব্য শোনাবো। এই সমস্ত বাধা বিপত্তি, এই তুচ্ছ জিনিসের দিকে গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই বুঝে এই বাংলার মানুষ আজ লক্ষ লক্ষ সংখ্যায় প্রধানমন্ত্রীর সভায় গেলেন। প্রধানমন্ত্রী তাদের গ্যারেন্টি দিলেন, তাদের মোদী কি গ্যারেন্টি দিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার গোটা দেশে চলছে, সেই বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে বাংলার মানুষ কি কি পাবে। আর তার প্রত্যেকটা কথা শুনে গোটা রাজ্যের মানুষ সেলিব্রেট করলো, উদযাপন করলো এবং লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে উঠে এলো একটাই কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গ্যারেন্টিগুলো দিচ্ছেন সেই গ্যারেন্টির প্রতি সমর্থন উঠে এলো বাংলার মানুষের গলায়। কি গ্যারেন্টি দিলেন প্রধানমন্ত্রী মোদী, কি গ্যারেন্টি বললেন, কি বললেন শুনুন। প্রথম অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে নেব এবং তারপর আমি সেই বক্তব্য শোনাবো। কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ। প্রশ্ন করছি, মোদি ম্যাজিকে মজেছে বাংলা, ব্রিগেডের জমায়েতে স্পষ্ট হলো পরিবর্তন। এই জমায়েত স্পষ্ট করলো বাংলায় পরিবর্তন, আর কয়েক মাসের অপেক্ষা। আমার সঙ্গে এই মুহূর্তে যারা কিশলয়ের অগ্নিবাণের ডিবেটে উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং প্রশ্ন করব আজকের এই ভিড়, এই জনজোয়ার কি প্রমাণ করলো আসলে পরিবর্তন বাংলায় আবারও অবশ্যম্ভাবী। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, কাজী মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ, সুকান্ত ঘোষ রয়েছেন অধ্যাপক, সৌম্যজিৎ ঘোষ রয়েছেন আইনের ছাত্র। আমি কেয়া ঘোষকে দিয়ে শুরু
করব। কেয়াদি, বিভিন্ন বাধা বিপত্তি এলো, ওগুলোর কথা ছেড়ে দিচ্ছে, এই তুচ্ছ জিনিসে গুরুত্ব দিয়ে লাভ নেই, কিন্তু আমি আসছি আজকের ভিড়ের কথায়। বারবার বলা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল, বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, রাস্তা বন্ধ হয়েছিল, সমস্ত বাধা কাটিয়ে লক্ষ লক্ষ মানুষ আজ ব্রিগেডমুখী হলেন। কি প্রমাণ পাচ্ছেন আপনারা, কনফিডেন্স পাচ্ছেন যে এবার পরিবর্তন অবশ্যম্ভাবী? প্রধানমন্ত্রী কাউন্টডাউন শুরু করেছেন, বলুন। সবার আগে বলি, ব্রিগেড ফেরত এসে ক্লান্ত, প্রচণ্ড রোদ, ক্ষুধার্ত সব কিছু রয়েছে, কিন্তু তার সঙ্গে মন যে তৃপ্তিতে ভরে গেছে, প্রাণ যে আরাম পেয়েছে এত লক্ষ লক্ষ মানুষকে দেখে, তাতে একটা জিনিস অবশ্যম্ভাবী, যে পরিবর্তন আসছে। আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতি খুব সুন্দর বললেন যে পরিবর্তন এসে গেছে, শুধুমাত্র শিলমোহরটুকু পড়া বাকি। দেখুন, আজকে আমাদের মানে সরকারি হিসেবে 10 লক্ষের ওপর জমায়েত হয়েছে ব্রিগেডে, এবং এই বিপুল মানুষ, আমি দু একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের শোতে আসবেন একজন অত্যন্ত প্রযুক্তিবিদ আছেন, তিনি বলছেন যে আমি এই 92-র পরে এইরকম ভিড় আমি দেখিনি। আমি যে গাড়িটাতে আসছিলাম সেই গাড়ির চালক বলছেন যে 42 বছরে এই ভিড় আমরা দেখিনি, ঐতিহাসিক, এক কথায় ঐতিহাসিক। এবং সেই কারণেই চিন্তা করুন তো, তৃণমূল সরকারের ভয়ের কি ছবি, কি ভিডিও আপনি দেখালেন। যে মুখ্যমন্ত্রী গণতন্ত্র নিয়ে এত কথা বলেন, এত এই মঞ্চ থেকে এদিক থেকে ওদিক আসেন, তিনি নিজের রাজ্যে নিজে পুলিশ মন্ত্রী হয়ে গণতন্ত্র রক্ষা করতে পারছেন না, গুন্ডা কন্ট্রোল তো উনি করেন। তাহলে আজকে রাজ্যে যখন আমাদের বিজেপির বাস কলকাতা শহরে যাচ্ছিল, তখন কেন এই তৃণমূলের গুন্ডাগুলো আমাদের বাসের উপরে ঢিল মারছিল? তাহলে গুন্ডা কন্ট্রোল করতে পারেননি, নাকি গুন্ডা কন্ট্রোল করতে চাননি? আজকে কি সুন্দর চিত্রনাট্য করলো, এত ভিড়, জানে সমস্ত, সবাই মোদি মোদি করবে, সবাই বলবে এই ঐতিহাসিক ব্রিগেডের কথা, ঐতিহাসিক ভিড়ের কথা। তখন একটা কি সুন্দর চিত্রনাট্য সংগঠিত করলো। কি না বিজেপি এত পিটিয়েছে, কারো চোখ খারাপ হয়ে গেছে, কেউ মাথায় হয়ে গেছে। আমি বলছি, উল্টো দিলে পাল্টা খাবে, কারণ আমাদের 300 জন কার্যকর্তার মৃত্যু হয়েছে কিশলয়, এটা মিথ্যে নয়। আমাদের বাড়ির মা বোনদের, আমাদের বিজেপি পরিবারের মা বোনদের শ্লীলতাহানি করা হয়েছে, এটা মিথ্যে নয়। এইবার তৃণমূলকে বলছি, ভোট বেশি দিন বাকি নেই, শুধরে যাও, তা নচেত আমরা কিন্তু বদলাও হবে, বদলও হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, হিসেব হবে, চুন চুনকে হিসেব হবে। আপনাদের আনুমানিক কত সমর্থক, কত মানুষ আজ ব্রিগেডে এসেছিলেন, কোন সংখ্যা বিজেপি এই মুহূর্তে? আমাদের যেটা দেখছেন 10 লক্ষ। পুলিশরা বলছেন, আমরা বলছি না। আচ্ছা, আমি যে পুলিশরা বলছেন যে আমাদের, তারা কি আশা থেকে বলছেন কিশলয়? কারণ তাদেরও মনে আশা আছে, কারণ মোদী সরকার এলে পশ্চিমবঙ্গে তারা ডিএ পাবেন, সুদীপ্ত সরকার ডিএ পাবেন। কেয়াদি, উত্তরটা নি। সুদীপ্ত সরকার, আজ 10 লক্ষ মানুষ এসেছেন বলছেন বিজেপি, এবং আমার যে ভিজুয়ালস আমি দেখতে পাচ্ছি ব্রিগেডে, যতটা দেখা যাচ্ছে মানুষে ভিড়, কোথাও ফাঁকা জায়গা নেই। এই ভিজুয়ালস গুলো আপনিও দেখতে পাচ্ছেন। এর বাইরেও আরো লোক রয়েছে, অনেকে আসতে দেওয়া হয়নি, সেই সব অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী মোদী বললেন, নরেন্দ্র মোদী বললেন, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে স্যার, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তবে কি এবার তল্পা গোটানো শুরু হয়ে গিয়েছে নবান্নে? বলুন। দেখুন, মঞ্চ থেকে, প্রথমে বলি, মঞ্চ থেকে যিনি বলেছেন, আপনি বলছেন প্রধানমন্ত্রী, আমি বলবো বিজেপির একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলেছে। কারণ আজকে বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি কেন বলছি, তার কারণ হচ্ছে চুন চুনকে বদলা লেঙ্গে, এটা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না। প্রধানমন্ত্রী সে কিন্তু সর্বত্র সব পার্টিরই প্রধানমন্ত্রী। আচ্ছা, উনি বলেনি, হ্যাঁ, এইটা কিন্তু বিরাট একটা অন্যায়। উনি বিজেপির মঞ্চ থেকে, আমি উত্তরটা নেব, বিজেপির মঞ্চ থেকে এই কথাটা বলেছেন, সরকারি মঞ্চ থেকে বলেননি। এটা কিন্তু তাই জন্য বললাম যে বিজেপির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আমি আর ওনাকে প্রধানমন্ত্রী কি করে আখ্যা দেব? আর এই যে যখন নবান্ন থেকে রাজনৈতিক ঘোষণা করেন, আমি একটা প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজনৈতিক ঘোষণা করেন, খুব দৃষ্টিকটু লাগে। প্রধানমন্ত্রী কিন্তু বিজেপি সভা থেকে বলেছেন। কেয়াদি উত্তর দেবেন, আপনি শেষ করে নিন, আপনি শেষ করে নিন। প্রধানমন্ত্রী চেয়ারে উনি বসে আছেন, আর উনি এসে একটা উস্কানিমূলক মন্তব্য দিয়ে এই ইলেকশনের সূচনা করলো, এইটা খুব দুর্ভাগ্যজনক। উত্তর দিন। সুদীপ্ত দা, আপনার ভয় পাওয়ার কারণ নেই, কারণ আপনি তো যতদূর জানি দুর্বিনীত নন, এই যারা পাথর ফেলেছে এরকম গুন্ডা আপনি নন, শুধু আপনার ভয় পাওয়ার কারণ নেই। এবার একটা উত্তর দিন তো, এই যে SIR
এফআইআরের যে এই একটা নাট্যমঞ্চ ছিল 4 দিন ধরে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন 1 সেকেন্ড লাগবে না আপনাদের শেষ করে দিতে, ওইটা কিরকম মন্তব্য? ওইটা উস্কানিমূলক মন্তব্য নাকি উস্কানিমূলক মন্তব্য নয়? রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি বলছি, রাজ্যের মানুষ 1 সেকেন্ড লাগবে না আপনাকে বর্তমান মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিতে। পাল্টা উল্টো দিলে পাল্টা হবে। না সুদীপ্ত বাবু, আমি কাজী মাসুম আক্তারের কাছে যাওয়ার আগে আরো একবার জিজ্ঞেস করছি, এই ভিড় দেখে নবান্নের 14 তলায় কি কোথাও একটা মনে হচ্ছে যে এবার হয়তো যাওয়ার সময় এসেছে? মনে হচ্ছে কি এই ভিড়গুলো দেখে? আপনার কি মনে হয়? একদম নিউট্রালি বলুন স্যার, আপনি তো আইনজীবী। বিশ্বাস করতে হবে, আমিও বিশ্বাস করি 1998 থেকে তৃণমূলের কিন্তু 21শে জুলাইতে কন্টিনিউ ভিড় হয়েছে, কিন্তু ভোট ব্যাংকে এসে কিন্তু সরকারে এসছে 2011 সালে। সিপিএম 2011 সালে ব্রিগেড করলো, প্রচুর মাত্রায় ভিড় এলো, কিন্তু তারপর সে চলে গেল। এরম বহু ইনসিডেন্ট ঘটেছে। ভিড় সবসময় ভোট ব্যাংকে রূপান্তরিত হয়, এরম কোনো উদাহরণ নেই। যারা মনে করে কোয়ান্টিটি ইজ নট দি ম্যাটার, কোয়ালিটি ম্যাটার। যদি সত্যি আগামী দিনে যদি বিজেপি সেই জায়গায় নিজেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে নিশ্চয়ই কোয়ালিটির নিরিখে তারা ভোটে জিততে পারে। কিন্তু এই মুহূর্তে আপনাকে কোয়ান্টিটির ওপর যদি আপনি ভরসা করেন যে শুধু এই ব্রিগেডটা ভিড় হয়েছে বলে সরকারে অনেক সময় শুনেছিল ভিড়ই তো হয়নি, ফাঁকা চেয়ার। আপনাদেরই মানে তৃণমূলের একজন মুখপাত্র চেষ্টা করেছিলেন একদম শুরু হওয়ার আগেই, তিনি হয়তো গিয়ে কয়েকটা ছবি তুলতে গেছিলেন, সেটাও ভালো কথা। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিয়েছেন। গ্যারেন্টি কি দিয়েছেন শুনবো, তারপর আসবো আলোচনায়। এই গ্যারেন্টিগুলো নিয়ে আলোচনা করব, বাংলার মানুষের জন্য কি রাখা রয়েছে এই গ্যারেন্টিতে সেই নিয়ে আলোচনা করব। দেখুন, ये मोदी की गारंटी है हर गरीब परिवार को बता देना, जैसे ही टीएमसी की सरकार जाएगी गरीबों का पक्का घर बनना शुरू हो जाएगा। टीएमसी जाएगी तो हर घर साफ जल पहुंचेगा। टीएमसी जाएगी तो हर गरीब को मुफ्त इलाज मिलेगा। टीएमसी जाएगी तो कारीगरों को नए अवसर मिलेंगे। टीएमसी जाएगी तभी बंगाल में सुशासन आएगा। আমার সঙ্গে যোগ দিয়েছেন জগন্নাথ সরকার, বিজেপি সাংসদ। কিশোর অগ্নিবাণে আপনাকে স্বাগত। জগন্নাথ বাবু, আপনার কাছে আসার আগে আমি একবার কাজী মাসুম আক্তারের কাছে যাব। নিউট্রালি বলুন স্যার, প্রধানমন্ত্রী যা যা ঘোষণা করলেন, আমার মনে হচ্ছে যদি এগুলো সত্যি রূপায়িত হয়, বাংলায় তো আমূল পরিবর্তন আসবে। বাংলার মানুষ কেন চুরি, দুর্নীতি, ডাকাতিকে ভোট দেবে, কেন এই পরিবর্তনকে ভোট দেবে না, কেন নিরাপত্তাকে ভোট দেবে না, কেন সুরক্ষাকে ভোট দেবে না, কেন দুর্নীতিমুক্ত সরকার গড়বে না? কাজী মাসুম আক্তার, তারপর আমি জগন্নাথ সরকারের কাছে এবং সুকান্ত ঘোষ এবং সৌম্যজিতের কাছে আসি। বলুন স্যার। গ্যারান্টি বামেরা দিয়েছিল, 34 বছর ক্ষমতায় ছিল, ভূমি বন্দোবস্ত করেছিল। তারপরে দিদি বললেন জগদ্দল পাথর, বাংলার মানুষ তাড়িয়ে দিল। মাননীয়া বললেন বাংলাকে শ্মশান করে দিয়েছেন, আমি বাংলাকে মরুদ্যান করব, মহা শ্মশান। এটা আমরা দেখতে পাচ্ছি। 14 বছর কাটলো। মোদিজি খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তুলেছে, বাংলার মানুষের কি সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার নেই? তিনি গ্যারান্টির কথা বলছেন। আচ্ছা বলুন তো, আবাস যোজনায় কি চুরি হয়নি? আবাস পাওয়ার অধিকার কি বাংলার মানুষের ছিল না? কে কেড়ে নিল? 100 দিনের কাজে দুর্নীতি না করলে তো 100 দিনের কাজটা ভালো করেই হতে পারত। কে এইটা রুকাবট পয়দা করলো, ডিস্টার্ব কে তৈরি করলো? আমি একটা কথা গতকালকে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম, গতকালকেই বলেছিলাম যে বাংলায় মিনিমাম মানুষের যে সম্মান মর্যাদা, মিনিমাম গণতন্ত্র, সেটুকু কি রক্ষিত হয়েছে? সেটুকু রাষ্ট্রপতি নিজে অসম্মানিত। রাষ্ট্রপতি, আমি গতকালকে বলেছিলাম প্রধানমন্ত্রী এসে কি সম্মানটা পাবে তো? অন্তত সম্মানটা পাবে তো? আপনি দেখুন জ্ঞানেশ কুমার এসেছিলেন, যাকে গাছে দড়ি দিয়ে বাঁধার কথা বলা হয়েছিল। তিনি বললেন বাংলায় নির্বাচন করব, বোমাগুলি করতে দেব না। দুর্ভাগ্য দেখুন, তিনি যেদিনে বললেন তার পরের দিনে সাগরে একজনের ডাইরেক্ট বুকে গুলি মারা হলো, রানীনগর থেকে বোমা পাওয়া গেল। মানে ঔদ্ধত্য দেখুন, ঔদ্ধত্য।
প্রধানমন্ত্রী একটা সভা করতে ভারতে পশ্চিমবঙ্গে আসছেন, কিছু উন্নয়নের কথা বলবেন, 18,000 কোটি টাকার কথা ঘোষণা করছে বাংলার মানুষের জন্য। উপকার তো। হ্যাঁ। সেই অনুষ্ঠানে যাতে মানুষ আসতে না পারে রাস্তা অবরোধ করছে, গাড়ি অবরোধ করছে, ইট মারছে, পাথর মারছে, কতদিন সহ্য করবে? এটা কি গণতন্ত্র? ওরা বলছে নাকি 20-30 হাজার লোক হবে। 20-30 হাজার বলা কি খুব দরকার ছিল? মিথ্যে কথা না বলে কি করা যায় না? শশী পাজার গায়ে নাকি আঘাত লেগেছে, তার আগে শশী পাজাদি ওই যে বাসগুলো আসছিল ওতে পাথরটা চুড়লো কে? এই উত্তরটা বুঝুন তো। বারবার পাথর চুড়ে কিন্তু মানুষ মেরে না প্রত্যাঘাত বলে কথা আছে, প্রত্যাবর্তন বলে কথা আছে, ঠিক। বারবার করবেন না। আজকে মেট্রোতে আমাদের কিছু লোক ধরেছিল আজকে দুপুরবেলা, দাদা বাঁচবো তো? গোটা মেট্রোবর্তী লোক, আমি যখন মেট্রো ফিরছি, ওরা হয়তো সভাতে হয়তো যাচ্ছিল, দাদা বাঁচবো তো? আমরা কিছু করতে পারবো তো? মাথা তুলে দাঁড়াতে এত কান্না কেন মানুষের? এত কান্না কেন? এই কান্নার ইতিবৃত্ত কবে শেষ হবে? আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, আপনারা বামেদের দেখেছেন, আপনারা তৃণমূলকে দেখেছেন, এবার বিকল্প কিছু দেখার চেষ্টা করুন। বিকল্প দেখার সময় এখান থেকে এসে গেছে। জগন্নাথ সরকার বিজেপি সাংসদ আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, আপনি মহাপ্রভুর ভূমি থেকে আসছেন এবং মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর বিগ্রহ আজকে প্রধানমন্ত্রীকে দিয়েছেন মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গৌরনিতাইয়ের বিগ্রহ আমি দেখলাম উনি গিফট দিচ্ছেন এবং মহাপ্রভুর ভূমি থেকে এসে আপনি আমাকে একটা কথা বলুন স্যার, আপনারা যে আসছেন, বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, বাধা দেওয়ার সমস্ত চেষ্টা হলো, কিন্তু ভিড় দেখলাম, কোথাও স্থান নেই, তিল ধারণের জায়গা নেই, পরিবর্তনের কাউন্টডাউন শুরু করে দিলেন প্রধানমন্ত্রী। এবার পরিবর্তন কি আর 1 থেকে 1.5 মাসের অপেক্ষা? বলুন জগন্নাথ দা। দেখুন, পরিবর্তন তো হবেই, তার লক্ষণ দেখা যাচ্ছে। পুলিশ দিয়ে, মস্তান দিয়ে, ভয় দেখিয়ে গণপ্রতিরোধ তৈরি করা যায় না, কারণ জনগণ তার শেষ রেজাল্ট তারাই বলে। আমরা 11তে যখন দেখেছিলাম মমতা ব্যানার্জির এত সাংগঠনিক কোনো ক্ষমতা ছিল না, ভিড় টানা এত কিছু আসতো না, মানুষ স্বতঃস্ফূর্ত আসতো। এবার ভারতীয় জনতা পার্টির প্রতিটি প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে। আমি যেমন একটি রথে ছিলাম, সেই বিভাগের রথে দেখলাম যে জনগণ যেসব জায়গায় কল্পনা করতে পারি না এত ভিড় কোথা থেকে আসলো। পলাশীপাড়ার মতো জায়গাতে হাজারো হাজারো মানুষ এসছে তাদের নিজের উদ্যোগে। এই যে একটা মহল তৈরি হয়েছে, এতেই বলছে যে পরিবর্তন হবে। সত্যি তো বাংলার মানুষ বঞ্চিত। বিভিন্নভাবে সরকারি প্রকল্প, বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পিপিপি মডেলে শিল্প হতে পারত, বড় বড় কলকারখানা হতে পারত, সেগুলো সুযোগ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কৃষকের উপকার হতে পারত, ফসলের ওপর, ফুলের ওপর বিভিন্ন সংরক্ষণ থেকে আরম্ভ করে যে বিভিন্ন সহযোগিতার ব্যাপার কেন্দ্র সরকার ঘোষণা করেছে, কোথায় 60%, 80% পর্যন্ত ভর্তুকি দিয়ে সেই প্রজেক্টগুলো করা হয়, কিন্তু কখনোই প্রশাসকের পক্ষ থেকে তার অনুমতি দেওয়া হয় না, ডিএমের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় না। আমরাও অনেক কাজ আনতে পারি কোনো স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দিয়ে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় রাজ্য সরকারের অনুমতি দরকার, কারণ শাসক তারা এখানে। ডিএম জানে ভালো প্রজেক্ট আসলে পরে ভালো হবে, কিন্তু তিনি দিতে পারবেন না, কারণ যদি তিনি দেন তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে, ডিমোশন দেওয়া হবে, একটা অন্য খাতে ঢুকিয়ে দেওয়া হবে। সেই ভয়ে তারা কাজ করতে পারছে না। আসলে তো প্রতারিত হচ্ছে মানুষজন, আর কাজের কোনো ক্ষেত্রই তৈরি হচ্ছে না। সরকারি ক্ষেত্রে যেখানে সেখানে দুর্নীতি, প্লাস বেসরকারি কোনো উদ্যোগ নেই, সেখানে চাঁদাবাজি, তোলাবাজি। কেন্দ্র সরকারের বহু সেকশনে বহু সহযোগিতা রয়েছে, সেগুলোর একটা সহযোগিতা নিতে পারছি না। জগন্নাথ, আমার প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ আয়ুষ্মান ভারত পাবে না কেন? বাংলার মানুষকে, আচ্ছা স্বাস্থ্যসাথী আছে, স্বাস্থ্যসাথীও থাকুক, কেন্দ্রীয় প্রকল্পও থাকুক, কেন পাবে না বাংলার মানুষ? কেন বঞ্চিত হব আমরা? এটাই তো কথা। বিদ্যুতের দাম সবচাইতে ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বেশি, এবং যা খুশি বিল পাঠিয়ে দিচ্ছে, এবং তার বিনিময়ে যে প্রধানমন্ত্রী যে বিদ্যুৎ ঘর যোজনা রয়েছে, সেগুলো বহু হাজার হাজার টাকা, লক্ষ টাকা একটা বাড়িতে দুটো পরিবার একসঙ্গে মিলিজুলি হলে তার ডবল
তাহলে 1.5 লাখ টাকা ভর্তুকি পেলে সে যদি একটা ওখানে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা থাকে, ইনপুট আউটপুটের ব্যবস্থা হচ্ছে, বিলও সেখানে লাগবে না। সে জিরো বিলে কাজ করতে পারে, অতিরিক্ত সরকারের ঘরে বিদ্যুৎ জমবে, এইরকম ব্যবস্থা এত ভালো উদ্যোগ, এটার বিরোধিতা নামে মাত্র 2-1টি বাধ্য করে রেখেছে, আর কোনো প্রকল্পই তারা কাজ করছে না, কোনো উদ্যোগই নেই। এই রকম শিল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুযোগ, পার্সোনাল সুযোগগুলোও পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা তো নিজেরা নিতে পারছি। আমি একটু উত্তর নিই জগন্নাথ, আমি সৌম্যজিতের কাছে আসার আগে ছোট্ট করে 30 সেকেন্ডসে, কেন কেন্দ্রীয় প্রকল্প আটকানো হচ্ছে স্যার? আমার প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ স্বাস্থ্যসাথী পাচ্ছে বুঝলাম, কিন্তু আয়ুষ্মান ভারত পাবে না কেন? এটা কি জেলাসি, এটা কি হিংসা যে না কেন্দ্রীয় প্রকল্প করতে দেবো না যদি কেন্দ্রীয় সরকারকে ওরা ভালো ভেবে ফেলে? মানে এই ভয়টা কোথায়? 30 সেকেন্ড, এরপর সৌম্যজিৎ এবং সুকান্ত বাবু বলুন স্যার, আপনাকে আমি একটা কথাই বলছি, দেখুন সব প্রকল্পই মানুষের সামনে আনা উচিত, মানুষকে বিকল্প নিয়ে নেওয়া উচিত যে কোন প্রকল্প সে নেবে, কোন প্রকল্প নেবে না, এটা আমার একদম নিরপেক্ষ মতামত। আর 2 নম্বর কথা হচ্ছে, একটা কথা পরিষ্কার বলি, প্রত্যেকটা দলই শাসন ব্যবস্থায় যখন আসে তার মধ্যে 2টো শ্রেণীর লোক থাকে। একটা শ্রেণীর লোক যারা রকেটের মতো, যাদের সম্পত্তি 10 গুণ 12 গুণ বাড়ে, আর একটা শ্রেণীর লোক থাকে যারা ভাড়া বাড়িতে বা তারা যেই অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, বা লোন নিয়ে বাড়ি কিনে গাড়ি কিনে কোনো মতে চলছে। তো এই শ্রেণীর মধ্যে আজকে যেটা কেয়াদি বললো, আমার যতদূর আমি শশী পাজাকে জানি বা চিনি, আজকে শশী পাজা কিন্তু যথেষ্ট ভদ্র এবং এই শ্রেণীর মধ্যে অনেকে আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছেন, পার্থ চ্যাটার্জি আছেন, অনুব্রত মণ্ডল আছেন, এটা খুবই নিন্দনীয়, বিভিন্ন নাম আছে। বেশ, না আমি সৌম্যজিতের কাছে আছি, এখনো ওরা বলেনি কথা। কেয়াদি 1 সেকেন্ড আসছি আমি। বাড়ি তার আরে আপনাদের তৃণমূল গুন্ডাদের জিজ্ঞেস করুন কেন আমাদের বিজেপি আপনাদের বামপন্থীদের গুন্ডারা সিপিএমের তৃণমূলে ঢুকেছিল, এখন তারা পার্টি খেয়ে বিজেপিতে ঢুকে গেছে। হবে নাকি? না সৌম্যজিৎ ছিল ব্রিগেডে, সৌম্যজিৎ আপনারা গুন্ডাদের অ্যাডমিশন দিচ্ছেন, অলরেডি ক্ষমতা আসার আগে গুন্ডাদের অ্যাডমিশন করেছে। শশী পাজার মতো ভদ্রলোকের বাড়িতে, ভদ্রমহিলার বাড়িতে একটা কেউ কিছু বলবে না, বেশ বেশ, কথা শোনা যাবে না, কথা শোনা যাবে না, কারোর কথা শোনা যাবে না। আমি থামাবো, সৌম্যজিতের কাছে আসবো। সৌম্যজিৎ আজকে ব্রিগেডে ছিল, আমার প্রশ্ন হচ্ছে আজকে মানুষের স্বতঃস্ফূর্ততার কথা বলুন। 1 সেকেন্ড, নাহলে শোনা যাবে না। কেয়াদি সৌম্যজিৎ এখনো বলেনি, আপনি ব্রিগেডে ছিলেন। আক্রমণ করছে, এতে বোঝা যাচ্ছে তৃণমূলের পাশে আর কেউ নেই। বেশ, সৌম্যজিৎ শশী পাজা একাই আছে, নাহলে এটা হয় না। হ্যাঁ 1 সেকেন্ড, ও ছিল ব্রিগেডে, আমি শুনি ওর এক্সপেরিয়েন্সটা। হ্যাঁ, ছাত্র যুবদের এক্সপেরিয়েন্স শোনা তো জরুরি। প্রথম ব্রিগেড যাওয়া, ঠিক আছে, কি দেখলে জীবনের প্রথম ব্রিগেডে? আমি যা দেখতে পেলাম যে পরিবর্তন হচ্ছে, এটা সময় দেওয়ালে লিখে দেওয়া হয়ে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা শুধু। পশ্চিমবাংলার মাটিতে বিজেপি সরকার গঠন করে দিয়েছে অলরেডি, অফিসিয়ালি ঘোষণা হওয়াটা বাকি আছে শুধু। তার কারণটা বললাম, দেখেছি আমরা বিভিন্ন সময় আজকে দাঁড়িয়ে যে বিভিন্ন পুলিশরা এসে অবধি বলছি যে আচ্ছা পরিবর্তন তো হবে, পরিবর্তন হলে কি আমরা ডিএটা কি পাবো? একদম পরিবর্তন তো হবে, হলে কি আমার বাড়ির ছেলে মেয়েটা কি চাকরি পাবে? আমার বাড়ির ছেলে মেয়েটা কি ঠিকমতো পড়াশোনা করে এখানে কি পশ্চিমবঙ্গে থাকতে পারবে? আমার বাড়ির ছেলে মেয়েটা কি রাতের বেলা কাজ করে বাড়ি ফিরতে পারবে? এই যে এই পারবে কি পারছে না, এই যে এই প্রশ্নচিহ্নের মুখে যে দাঁড়াচ্ছে, তার কারণটা হচ্ছে এই রাজ্যের মাননীয়া ঠিকমতো সুরক্ষা প্রদান করতে পারেনি। এই জন্যই আজ এই যারা ওনার সেনাবাহিনী আছে বা ওনার যে পুলিশ কর্মীরা আছে, তারা নিজেদেরকে সুরক্ষা প্রদান করতে পারছে না, তাহলে পশ্চিমবঙ্গের জনগণকে কি সুরক্ষা দেবে? আর যেখানে রাজ্য পুলিশ নিজেকে কি সুরক্ষা দিতে পারে, নিজেকেই যদি সুরক্ষা দিতে পারছে না, তাহলে আর জনগণকে কি সুরক্ষা দেবে? আর সব থেকে বড় কথা যেটা, যে আজকে দেখলাম যে গিরিশ পার্কে এরকম একটি ঘটনা ঘটলো যে মাননীয়ার বাড়িতে ঢিল ছোড়া হয়েছে, তাতে উনি শশী পাজার বাড়িতে এমনটা অভিযোগ করলেন উনি। হ্যাঁ, আমি বলতে চাই, দেখুন 2024-এ যখন উনি নিজের বিধানসভায় হেরেছিলেন, দেখুন লোকসভায় জিততে পারেন কিন্তু ওনার বিধানসভায় কিন্তু লিড দিতে পারেনি, উনি তো ওই বিধানসভায় হেরেছিলেন কিন্তু। তাহলে সেম মার্জিনে, তার থেকে দ্বিগুণ মার্জিনে পরাজিত হতে চলেছে শশী পাজা, সেই ভয়তে আজ এরকম নোংরা খেলার চেষ্টা করেছে। নাটক বলছেন আপনি, এটা অযৌক্তিক কথাবার্তা। বেশ, আমি সবকিছু প্রমাণ হয়ে গেছে, সব এখনো সুকান্ত বাবু বলেন, দেখছে কে ইট ছুটছে, ঢিল ছুটছে, আর সে খেলা খেলছে বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, না বেশ, এরপর কারুর পাও ভেঙে যেতে পারে, মানে দেখা যেতে পারে, বা ভবিষ্যতে বোঝা যাবে, ভোটের ঠিক আগে অনেক কিছু হয়ে যেতে পারে। আমি একটা বক্তব্য শোনাবো। আমি কি বলছো তুমি? বলছো আগে ছিল হুইলচেয়ার, এবারে হতে পারে স্ট্রেচার? না না, আমি সংঘর্ষ বটে, কিন্তু শশী পাজার মতো একজন ভদ্র মহিলার বাড়িতে
পুরো উদ্দেশ্য করে বিজেপি আজকে বিজেপির গুন্ডা বাহিনী আর বসিবাজার গুন্ডারা কোনো কারোর প্রতি কাউকে ঢিল ছোড়েনি। তারা বসেছিল বাড়িতে, তারা জব করছিল। সুরক্ষা নিয়ে কি বলেছেন শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সুরক্ষা নিয়ে। এরপরে আসি জগন্নাথ দা আপনার কাছে। জগন্নাথ দা আসি, এখনো সুকান্ত বাবু বলেনি, সুকান্ত বাবু এবং জগন্নাথ দার কাছে আসি। তার আগে আমি শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সুরক্ষা নিয়ে কি বলেছেন, শুনুন। आपने टीएमसी पर भरोसा किया, लेकिन टीएमसी ने लेफ्ट के गुंडों और माफियाओं को ही अपनी पार्टी में भर्ती कर लिया। आज बंगाल में अपराधियों को खुली छूट है। आए दिन बहन बेटियों के खिलाफ दिल दहलाने वाले अपराध होते हैं। बंगाल का कोई इलाका ऐसी घटनाओं से अछूता नहीं है। बंगाल की मेरी माताओं बहनों को भरोसा दिलाता हूं, आप भाजपा को, बीजेपी को अपना आशीर्वाद दीजिए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे, और ये मोदी की गारंटी है। সুকান্ত বাবুর কাছে যাওয়ার আগে জগন্নাথ দা কিছু একটা বলছিলেন, 30 সেকেন্ড বলুন জগন্নাথ দা। আসলে তো তৃণমূল মানে গুন্ডা বাহিনী পরিবেষ্টিত হয়ে থাকে, তা কেন্দ্র বাহিনী থেকে কি শশীবাজার গুন্ডারা ভয়ে পালিয়েছিল, লুকিয়ে গেছিল নাকি তারা মার খাবে? এটা হয়? যারা পাথর ছুটছে আসলে জনগণের অবস্থা থেকে দেওয়ালে পিঠ থেকে গেছে, তার জন্য যদি প্রতিরোধ গড়ে থাকে আমি মনে করব এইবার বিজেপি জিতবে, তার পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। বেশ, আলোচনায় ফিরবো। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, দেওয়াল লিখনটা কি স্পষ্ট হয়ে যাচ্ছে? মানে এই কথাটা বারবার শুনছি যে দেওয়াল লিখন স্পষ্ট, ভিড় হয়েছে, কিন্তু পাল্টা মতবাদও আছে যে ভিড় দেখে তো সমস্তটা হয় না, বামেদেরও তো প্রচুর ভিড় হতো। কিন্তু আপনার মতামত কি? উত্তরবঙ্গ কি বলছে? উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আজ এলেন, এসে একটাই কথা বললেন যে বাংলায় পাল্টানো দরকার এই সরকারের, এই কথাটা তারা বলছেন। আপনি কি বলছেন সুকান্ত বাবু? দেখো কিশোরা, 18,680 কোটি টাকার ইনভেস্টমেন্ট, সেখানে ইছামতি নদীর ওপর স্বরূপনগর ব্রিজ থেকে শুরু করে দুর্গাপুর ডক কমপ্লেক্সের আধুনিকীকরণ এবং অমৃত ভারত প্রকল্পের অধীনে 6টি স্টেশনের সৌন্দর্যায়ন, সেখানে কামাখ্যাকুড়ি রয়েছে, হলদিয়া রয়েছে। সুতরাং এই উন্নয়নগুলোকে তোমার দেখতে হবে। এবং নারী সুরক্ষার বিষয়ে কিন্তু যেটা বরাবর আমাদের দল, যেটা সরকারে রয়েছে, তারা কিন্তু এনসিআরবি রিপোর্টের কথা বলে। তোমাকে অনেকেই বলেছে, এবার এনসিআরবি রিপোর্টে ফার্স্ট বয় তৃণমূল কংগ্রেস বা তৃণমূল সরকারের গভর্নমেন্ট। কিন্তু আমার প্রশ্ন, এনসিআরবি রিপোর্টটা কিভাবে তৈরি হয়, কতগুলো এফআইআর জমা পড়ে, জিরো এফআইআর কনসেপ্ট কি পশ্চিমবঙ্গে রয়েছে? নেই। এবার তুমি যেটা বলছো ভিন না, যেটা কথা হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে কোন জায়গায় পশ্চিমবঙ্গ রয়েছে, আরজি কর থেকে শুরু করে আর বাকিগুলো বলছি না, আমরা সকলেই জানি। সুতরাং নারী নিরাপত্তা থেকে শুরু করে বিয়ে নিয়ে যে ছেলে খেলা চলছে, বিয়ে মৌলিক অধিকার কিনা সেটা প্রমাণ করতে রাজ্য সরকার যতটা বেশি তৎপর, ততটা কি তৎপর তারা মূলত সরকারি কর্মচারী সহ যারা সাধারণ মানুষ রয়েছে বা নারী নিরাপত্তার প্রশ্নে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই সরকারের কাছে নেই। তো পাহাড় সম দুর্নীতি নিমজ্জিত সেই সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যখন একটা দলীয় বা প্রশাসনিক সভাস্থল থেকে বলছেন, তিনি তো খারাপ বলেননি। একজন এখানে বলছিলেন কেন তিনি ওই সভা থেকে বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশাসনিক সভা থেকেই নির্বাচন কমিশনের নামে গালমন্দ করছেন, প্রধানমন্ত্রীকে গালমন্দ করছেন, তখন কোথায় যায় সৌজন্যতা? আমার প্রশ্ন যে বিজেপির বর্তমান আজকের যে র্যালি, তাতে ওই গিরিশ পার্কের ঘটনা কোনো কাজের কাজ নয়। কাজের কাজ হলো যে মানুষগুলো এসেছে তারা শুনতে পেরেছে যে নারীকে কিভাবে নিরাপত্তা দিতে পারে, বা প্রধানমন্ত্রী এসে তার শিক্ষা দিয়ে গেছে। এবং এটা ঘটনা, ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যেভাবে মারা হয়, তাদের ঘর ছাড়া করা হয়, তার কিন্তু নজির রয়েছে। সুতরাং এই সরকার এটা কি, এই যে যেমন শশীবাজার এত অভিযোগ কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তো রিপোর্ট কার্ড আছে,
সেখানে তো প্রথম দ্বিতীয় তৃতীয় কিশোরে কাউকে হতে হবে। সেখানে রিপোর্ট মার্কসে কে কত বাড়াতে পারে, মানে ঢিল ছুড়লে তুমি 1 পাবে, ইট ছুড়লে তুমি 6 পাবে, আর একটু যদি বড় নারকেল ছোড়ো 7 পাবে। এইভাবে রিপোর্ট কার্ডটা তো জোরদার বানাতে হবে কিশোরয়, না হলে তো তুমি 10 পাওয়ার জন্য কি বোমা ছুড়তে হবে? হ্যাঁ, একদম কোনো খারাপ কোনো ফলনি, আর এটা অ্যাড করে দিয়ে ভালো করলে কিশোরয়। বেশ, আমি একটা বক্তব্য শোনাবো, তারপর আমি আজকে ব্রহ্মাস্ত্র নেব নিয়ে প্রত্যেকের কাছে আসছি, আরো একবার প্রত্যেকের কাছে যাব। আমি বক্তব্য শোনাতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউন্টডাউন শুরু করে দিলেন। কিসের কাউন্টডাউন দেখুন। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। वो दिन दूर नहीं जब बंगाल में फिर से कानून का राज होगा। जो कानून तोड़ेगा, जो अत्याचार करेगा, टीएमसी के किसी अत्याचारी को छोड़ा नहीं जाएगा। चुन चुन के हिसाब लिया जाएगा। भाइयों बहनों, यहां की निर्मम सरकार चाहे अब जितना जोर लगा ले, परिवर्तन की इस आंधी को अब निर्मम सरकार रोक नहीं पाएगी। কিশলয় অগ্নিবাণে ব্রহ্মাস্ত্র প্রশ্ন করছি আমি কিশলয়, আপনাদের স্ক্রিনে আমার প্রশ্ন, আমার ব্রহ্মাস্ত্র প্রশ্ন করছি। পালাবদল কাউন্টডাউন মোদির, বাংলায় অপশাসনের ইতি কি সময়ের অপেক্ষা? আমি জগন্নাথ দাকে দিয়ে শুরু করব। জগন্নাথ সরকার, জগন্নাথ বাবু, আমার প্রশ্ন হচ্ছে বাংলার মানুষ পরিবর্তনের অপেক্ষা করছেন। কিসের পরিবর্তন? দুর্নীতি থেকে মুক্তি চাইছেন। প্রধানমন্ত্রী যেগুলো বললেন, দুর্নীতি থেকে মুক্তি, অপশাসন থেকে মুক্তি, ধর্ষণ থেকে মুক্তি, কাউন্টডাউন দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। তৃণমূল বলছে 40টা আসনও নাকি বিজেপি পাবে না। আজকে প্রেস কনফারেন্সও হয়েছে। আপনার উত্তর বলুন স্যার। দেখুন, পরিবর্তন হচ্ছে এটা বোঝাই গেছে, কারণ মমতার যে চরিত্র সারা ভারতবর্ষ নয় বিশ্ববাসী জেনে গেছে। তিনি যে জনপ্রিয়তা, অর্থাৎ তার একটা রূপ ছিল জনগণের পাশে দাঁড়িয়ে আসার জন্য। তখন কোনো সংগঠন ছিল না, বাংলার মানুষ তাকে মসনদে বসিয়েছিল। এখন সততার প্রতীক, সব কিছু দুর্নীতির মূল উৎসঘর, আঁতুরঘর কালীঘাট, এবং তার পরিবার যে সবচাইতে লাভ নিয়েছে এটা তৃণমূলের কুণাল ঘোষ সহ বলেছে। এবং তার পরিবার 35টি ফ্ল্যাটের বা বাড়ির জায়গার অধিকারী, একথা তিনি প্রশ্ন এড়িয়ে গেছেন। এবং সমস্ত কাটমানি আজকে যে হারে বাড়ছে তার মূল উৎসস্থল কালীঘাটই আছে। তাই আমরা যখন দেখি যে এই বালি খাদানের বালি তুলতে গেলে আগে টাকা দিয়ে আসতে হয়, কোথায় জেনে গেছে। কয়লা খাদানে যিনি বরাত পাবেন তার অবৈধ কয়লা খাদানে সে টাকাটা কোথায় যায়, প্রতিটা রঙের পয়সা, নীল সাদা রঙের পয়সা কোথায় যায়, সমস্ত কাটমানি, চাকরি চুরি, যত কিছু সরকারি প্রকল্পের কাটমানি কোথায় পৌঁছায় সবাই মানুষ জেনে গেছে। পুলিশ হাত পেতে ভিক্ষা করে, সেই ভিক্ষা কাটমানিটাও ওই থানা অনুযায়ী প্রতি মাসে মাসোয়ারা কিভাবে যায়, পিসি ভাইপোর কাছে চলে যায়, কিভাবে যায়, এসপির মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে যায় এবং পুলিশ পাহারায় করে নিয়ে গিয়ে সেখানে দিয়ে আসা হয়। ইডি সিবিআই হয়েছে বলে জনতাও জেনে গেছে। তাই মানুষ জেনে গেছে সমস্ত চুরি। কিশলয়ের অগ্নিবাণে আজকে দর্শকদের বলছেন, আমি আসছি স্যার, বলছেন যে বিজেপি এইবার সরকার বানাচ্ছে, আপনারা কনফিডেন্ট? একদম নিশ্চিতভাবে বানাচ্ছে। সবাই জেনে গেছে আসল চুরির কোন উৎসস্থল কোথায়, তাই বদলানো দরকার, পাল্টানো দরকার। মানুষ একদম চাকরি পেতে গেলে, শিল্প করতে গেলে যা যা দরকার এই দুর্নীতি মুক্ত করতে মানুষ বুঝে গিয়েছে। কালীঘাটের
ওই পরিবার থেকে মুক্তি পেতে হবে। বেশ, উত্তরটা নিয়ে আমি 30 সেকেন্ড করে যাই, তারপর সময় থাকলে প্রত্যেকের কাছে আরো তৃতীয়বার আসবো। বলুন স্যার, 30 সেকেন্ড কাউন্টার। আমার কাছে কথা হচ্ছে, প্রধানমন্ত্রী যে আশ্বাস দিল প্রত্যেকটা স্টেটে যেখানে বিজেপি আছে সেখানে কি দুর্নীতিমুক্ত আছে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে আজকে বিজেপিকে দেখা যাচ্ছে 10,000 কোটি টাকা তারা অ্যাকাউন্টে আজকে তাদের পার্টি অফিসের অ্যাকাউন্ট ফান্ডে আছে, তাহলে কি সেটা দুর্নীতিমুক্ত? হঠাৎ করে 2014 সালের পর থেকে, তার আগে কিন্তু এটা ছিল না। 2 নম্বর কথা হচ্ছে এখনকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইলেকশনের যে খরচ বেড়ে গেছে, এখন করাপশনটা হয়ে গেছে নিউ নর্মাল। এটা হচ্ছে নিউ নর্মাল, এইটা থেকে বেরোতে পারছে না ভারতবর্ষ। এইটা থেকে বার করতে পারে একমাত্র যারা সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছে, তাদেরই ক্ষমতা আছে এই নিউ নর্মাল থেকে বার করা। কারণ এই করাপশনের জন্য আজকে যে ইলেকশনে যে খরচ, যে প্রতিমাত্রা বেড়ে যাচ্ছে, যেটা অটল বিহারী বাজপেয়ী 20 বছর আগে বলে গেছিল যে ইলেকশনের খরচ যদি এইরকম ভাবে সেন্ট্রাল গভর্নমেন্টই একমাত্র ক্ষমতা আছে, তাহলে সেই সরকারটাই চলে আসুক এখানে। 30 সেকেন্ড উত্তর। রাজ্য সরকারের ক্ষমতা নেই যখন ছেড়ে দিক। আমি ধন্যবাদ জানাচ্ছি সুদীপ্ত বাবুকে, উনি খেয়ালে বা বেখেয়ালে আসল কথাটাই বলেছেন, সত্যি কথাই। এই দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ করতে হলে একমাত্র এবং ভরসা হচ্ছে, আরে আমাকে 30 সেকেন্ড বলতে দেবেন, প্লিজ। অসভ্যতামি করছেন কেন? আপনাকে একটু প্রশংসা করেছি বলে মাথায় উঠে গেছেন নাকি? বিষয়টা হচ্ছে আমার কাউন্টারে একটু সময় দিতে হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে গেলে একমাত্র দরকার এখানে ভারতীয় জনতা পার্টির সরকার। উনি প্রশ্ন করলেন দুর্নীতির কথা, আমি পাল্টা প্রশ্ন করছি, আপনি দেখান যে উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, রাজস্থান বলুন, এই হালে উড়িষ্যা বলুন, সব জায়গায় দুর্নীতি গেছে, শিল্প এসেছে। আর পশ্চিমবঙ্গে কি হচ্ছে, শিল্প গেছে, দুর্নীতি এসছে। এবং শেষ একটা কথা বলতে হবে কিশলয়, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয় পেয়েছেন। উনি 1 সেকেন্ডে এই রাজ্যের হিন্দু সনাতনীদের শেষ করার হুমকি দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী সেই কথা উল্লেখ করেছেন। সময় কম ম্যাম। রাজ্যের কাজী মাসুদ আক্তার 30 সেকেন্ড। সময় কম। বিজেপি নেতাদের কাজী মাসুদ আক্তার 30 সেকেন্ড। বিজেপি কাজী মাসুদ আক্তার 30 সেকেন্ড। সম্পত্তি জানেন? বলুন আপনি শুরু করুন। সম্পত্তি জানেন? সময় কম আছে, বলুন বলুন। বিজেপি নেতাদের পারিবারিক সম্পত্তির বৃদ্ধি হিসাব রাখেন? আচ্ছা, ওনাকে বলতে দিন। আচ্ছা প্লিজ। আচ্ছা, বলুন। দুর্নীতি, হিংসা, পাপ, ভ্রষ্টাচার, ভণ্ডামিতে পশ্চিমবঙ্গে গলায় গলায় হয়ে গেছে, গলায় গলায়। বাংলার মানুষ বলছে, মাগো তোমার ভুবনে আজ এত পাপ। আর বারবার করে যে এই অজস্র মানুষ মারা গেছে, আহত হয়েছে, যারা স্বজন হারা, তারা বলছেন স্বজন হারানো শ্মশানে তোমার চিতা আমি তুলবই, তারাও কাঁদছে। আমি পরিষ্কার করে বলে রাখি, কদিন আগে বলেছেন মাননীয়া, 1 সেকেন্ডের মধ্যে একটা কমিউনিটিকে লেলিয়ে দিতে পারি, 12টা বাজিয়ে ছেড়ে দেবে। আমি ওই কমিউনিটিকে বলে রাখছি, আজকে প্রধানমন্ত্রী বলেছে চুন চুন করে ওদেরকে খুঁজে বের করব। বুঝলাম স্যার। আমি ওই কমিউনিটিকে বলে রাখছি, সাবধান হয়ে যান। সমাজিত আমার সময় কম, 10 সেকেন্ড। দেখতে পাচ্ছেন একদম বলুন বলুন। হ্যাঁ দেখুন, বলুন। একজন ছিলেন হচ্ছে স্বপ্নের মেঘবালিকা, সে এখন গল্পের জুড়ে দিদিমাতে রূপান্তরিত হয়েছে, সেই জন্যই আজ তাদের মিনি হার্ট অ্যাটাক হচ্ছে। তার পরিণাম ফলক দেখতে পাচ্ছি, এখন যাতায়াত বলছে এরা। এই জন্যই, এর জন্যই পরিবর্তন দরকার। বেশ, আমি সুকান্ত বাবু, একদম সময় কম, 10 সেকেন্ড কনক্লুডিং কমেন্ট বলুন স্যার। না, ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে আর থাকছে না, এই দেয়াল লেখনটা ওনারা বুঝতে পেরেছেন, ওর জন্য ইট বৃষ্টি পাথর বৃষ্টি হবে। তুমি মনে রাখবে যে প্রধানমন্ত্রী এসে যেটা বলে গেলেন, এই দুর্নীতি এবং রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হলো, তারপরে এই সরকারের অন্তত নৈতিকতার খাতিরে এই গদিতে থাকা উচিত নয়। 10 সেকেন্ড জগন্নাথ বাবু, একদম কনক্লুডিং কমেন্ট জগন্নাথ সরকার, 10 সেকেন্ডস। আসলে এ সরকারের পতন আসন্ন, মমতা ব্যানার্জিও বুঝে গেছে, ধর্ণা মঞ্চে বসে পরিষ্কার দেখেছে তার পাশে আর লোক আসছে না, যাদের আসার কথা ছিল তিনি একা পড়ে যাচ্ছেন, এবং সেই কারণে তিনি হুমকি দিয়ে দিচ্ছেন যাতে কোনো মতে টিকে থাকা যায়। একটা সমাজের, একটা বড় সংখ্যালঘু সমাজের হুমকি দিচ্ছে, তারা 1 সেকেন্ডে একদম শেষ করে দিচ্ছে। 12টা বাজিয়ে দিতে পারে। পড়ে যাবে, শেষ করতে হচ্ছে। সিনেমা শেষ হলে যেরকম প্যাকআপ হয়, উনি 4 দিনেই তাড়াতাড়ি প্যাকআপ করে সময়ের আগে তিনি গুটিয়ে দিলেন। প্রশ্ন থাকছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আজকের জনজোয়ার, এবং সেই জনজোয়ার থেকে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি তথা পরিবর্তনের কাউন্টডাউন শুরু। পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, বাংলার মানুষ বলবে, সেদিকে নজর থাকবে। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ। মোদী সভায় যাওয়ার পথে বিজেপির ওপর হামলা, গিরিশ পার্কে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি, জখমদের দেখতে হাসপাতালে বিজেপি নেতৃত্ব। হাসপাতালে যান শ্রমিক
সুকান্ত এবং তাপস। বিজেপির ওপর হামলা, বিজেপির সভায়, মোদির সভায় যাওয়ার পথে বিজেপির ওপর হামলা। গিরিশ পার্কে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি। জখমদের দেখতে হাসপাতালে গেলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং তাপস রায় যান হাসপাতালে। যারা ভর্তি আছে তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন এবং তাদের বিষয়ে খোঁজ খবর নেন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH